আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সার লিভারে সংক্রমণে মারা গিয়েছেন। তার লাশ ভারতের মাদ্রাজ থেকে নিয়ে আসা হয় এবং গতকালকে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখন কারিনা কাপুর মারা যাওয়াতে নানা রকম কথা বলছে। যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা বলছে একজন শহীদ মারা গেল, দেশ একজন দেশপ্রেমিক সংগ্রামীকে হারালো। কারিনা কায়সারের সাথে আমেরিকান এম্বাসি ডোনাল্ড লু এবং অ্যাম্বাসেডর পিটার হাসের ছবি সোশ্যাল মিডিয়ায় নানা জায়গাতে প্রকাশিত হয়েছে। কারিনা কায়সার এবং কায়সার হামিদকে 5ই অগস্টে গণভবনের আশেপাশে দেখা গিয়েছে এবং সেটা নিয়ে যারা হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের রাজনীতি করে তাদের কাছে মনে হচ্ছে যে তারা গণভবন লুটপাট করেছে, তারা 32 নম্বর ভাঙচুর করেছে, তারা বিশাল অপরাধ করে ফেলেছে এবং তাদের উপর আল্লাহ প্রদত্ত নানা রকমের অভিশাপ নাজিল হচ্ছে এবং প্রতিশোধ নেওয়া হচ্ছে। কিন্তু আমরা কি এই জিনিসটা ভুলে গেছি যে আসলে কারিনা কায়সার বা কায়সার হামিদ তারা হচ্ছে গিয়ে সৈন্য, রাজা বা মন্ত্রী যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বা স্ট্র্যাটেজিক্যালি খেলেছে, তাদের কি অবস্থা? তারা ইউনূস কি হয়েছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিল, পত্রপত্রিকার মধ্য দিয়ে যারা জুলাই আন্দোলনকে সাপোর্ট দিয়েছিল তারা তাদের নানা রকমের প্রভাবশালী মহলকে তাদের মধ্য দিয়ে ক্ষমতার অংশী করেছিল। কারিনা কায়সার অথবা কায়সার হামিদ তারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেটাই তাদের একমাত্র পাওয়া। তারা মন্ত্রীও হতে পারেনি, তারা এমপিও হতে পারেনি, তারা প্রধানমন্ত্রীও হতে পারেনি, প্রধান উপদেষ্টাও হতে পারেনি, তারা বড় বড় পদে যেতে পারেনি। সুতরাং যারা গণভবন লুট অথবা 32 নম্বর ভাঙা অথবা কারিনা কায়সার বা কায়সার হামিদের জুলাই আন্দোলনের ভূমিকা এবং জন্ম নিলে মৃত্যু হতেই হয়। এখন কারিনা কায়সার ফুটপাতে স্ট্রিট ফুড খেতে গিয়ে মারা গেছে, এটা নিয়ে প্রকৃতির প্রতিশোধের কি আছে সেটা ঠিক আমার জানা নাই। তবে জুলাই আন্দোলনে যেহেতু বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী পার্টিসিপেট করেছিল, কম করে তো 10, 15, 20 লাখ তো অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ক্ষমতার অংশ পেয়েছে কয়জন? 100 জন, 200 জন, 500 জন। বাকি যে লক্ষ লক্ষ বাকি যারা আছে তারা তো ক্ষমতার বাইরে আছে। সুতরাং তাদের স্বাভাবিক মৃত্যু হবে, তারা হয়তো খুন হবে, ধর্ষিত হবে, তারা হয়তো বা নানা জায়গাতে আহত হবে, নিহত হবে। সেটা নিয়ে বিরুদ্ধ পক্ষ এরকম প্রচারণা চালাবে, সেটা খুবই স্বাভাবিক। সেটা নিয়ে উতলা হওয়ার কোনো কারণ নাই। এখন এই প্রচারণার ধরন দেখেই আমরা মোটামুটি বুঝে নিতে পারি যে কে কোন দিকে আসলে ছাতা ধরছে, কার বায়াসনেস কোন দিকে। যেমন আমরা দেখেছি ডক্টর ইউনূসের আমলে হামের টিকা নিয়ে কিছু শিশু মারা গিয়েছে। এখন সেখানে ডক্টর ইউনূসকে এত দায় দেওয়া হচ্ছে কেন? ব্যাপারটা হচ্ছে পুরো সরকারের প্রশাসন যন্ত্রের উপরে দায়টা পড়া উচিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, যারা আছেন, এই দায়টা তাদেরও তো কম না। তারা মন্ত্রীকে এই ব্যাপারে পুশ করেননি কেন? মন্ত্রী কি বলেছে যে না আমরা হামের টিকা কিনবো না? মন্ত্রী তো এরকম কিছু বলেনি। এখন কার উদুর পিণ্ডি ভুদুর ঘাটে চাপানোর এই যে বাংলাদেশের রাজনীতি, এই যে লেজুট বৃত্তির রাজনীতি, এই যে নির্লজ্জ বেহায়াপনা, এগুলা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে আসলে আমরা পজিটিভ
পরিবর্তনের অংশী হতে পারছি না। আমরা এমন এমন জিনিসপত্রকে সামনে আনছি, এমন এমন জিনিসপত্র সামনে এনে যাদেরকে বিভ্রান্ত করছি, যেগুলা আমাদেরকে আসলে কোথাও নিয়ে যাচ্ছে না, কোথাও নিয়ে যাচ্ছে না। এখন বাংলাদেশের রাজনীতিতে খুব স্বাভাবিক, জুলাই হয়েছে যে 2 বছর হয়ে গেছে, 2 বছর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের খুব বেশি উপস্থিতি নাই, বরং আওয়ামী লীগ ব্যাকফুটে আছে। যারা আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে, পুলিশ প্রশাসন সহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখন আওয়ামী লীগকে প্রতিহত করছে। এখন আওয়ামী লীগকে বাংলাদেশের সমাজে আবার উঠে আসতে হলে প্রচণ্ড সংগ্রাম করতে হবে, অথবা যারা বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে হয়ে কাজ করছে, পুলিশ প্রশাসনকে, তাদেরকে প্রচণ্ড রকমভাবে কি করতে হবে, শক্তি দিয়ে প্রতিহত করতে হবে, অথবা যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে প্রচণ্ড রকমভাবে ব্যর্থ হতে হবে। সুতরাং এই দুইটা পথ ছাড়া আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো পথ নাই। একটা পথ হচ্ছে আওয়ামী লীগকে প্রচণ্ড সংগ্রাম করতে হবে, 2 নম্বর হচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকে প্রচণ্ড রকমভাবে পরাজিত হতে হবে, যে তারা সরকার চালাতে পারছে না, নানা জায়গাতে কেওস লেগে আছে। এখন হামের টিকার মধ্য দিয়ে অবশ্যই ইউনূস সরকার এবং বর্তমান সরকার তাদের যে ব্যর্থতা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন সামনের অর্থনীতিতে যদি এরকম ব্যর্থতার আরও কিছু কার্যক্রম সামনে আসে, তাহলে আমরা দেখতে পাবো যে ব্যর্থতাগুলো বড় বড় ছিদ্র আকারে দেখা যাবে। আলটিমেটলি সেগুলো দিয়েই আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। সে কথাটা বারবার বলেছি, এখনও বলছি, ইউনূসের সময়ও বলেছি। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে কি থাকবে না সেটা অল্প কিছু লোকজনের, পত্রপত্রিকার ইনফ্লুয়েন্সারদের কথায় সেটা হবে না। যেটা হবে সেটা হচ্ছে তাদের ব্যর্থতা আওয়ামী লীগের আসার পথকে সুগম করবে। বিরোধী দলে থাকাকালীন ব্যর্থতা, সরকারি দলে থাকাকালীন ব্যর্থতা, অথবা আমি আর মামু তাদের একসাথে থাকার ব্যর্থতা আলটিমেটলি আওয়ামী লীগের আসার পথকে সুগম করবে। সুতরাং এই যে গণভবন লুট, 32 নম্বর ভাঙা, আওয়ামী লীগকেও একই কাজ করতে হবে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ কি এখন যারা সরকারে আছে বা ইউনূসের সময় যারা সরকারে ছিল, যারা আন্দোলন সংগ্রামে পার্টিসিপেট করেছে, যারা নেতৃস্থানীয়, যারা আওয়ামী লীগকে নানা জায়গাতে প্রতিহত করছে, নানা জায়গাতে মারপিট করছে, ভাঙচুর করছে, জেল দিচ্ছে, জরিমানা দিচ্ছে, তারা কি শান্তিতে থাকতে পারবে? তারাও তো শান্তিতে থাকতে পারবে না। তাদেরও জেল জরিমানা হবে, মার খাবে, মামলা হবে, হামলা হবে, তাদেরও সম্পত্তি ক্রোক করা হবে, সম্পত্তি লুটপাট করা হবে। সুতরাং এটা হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ। আওয়ামী লীগ যেমন 17 বছর করেছে, এখন বিএনপি চাইলে কত বছর করতে পারে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। আওয়ামী লীগের প্রতি রাজনীতি যেটা, বিপরীত রাজনীতি যেটা, সেটা ঠিক করবে। এখন সবই হচ্ছে গিয়ে জনগণের উপর ডিপেন্ড করছে, জনগণের বায়াসনেসের উপর ডিপেন্ড করছে। কিন্তু গণভোটের যে গণরায়, সেই গণরায়ের সাথে যারা প্রতারণা করেছে, এখন সেটা জনগণ সহজভাবে তো নিবে না। এখন আমার কাছে যেটা মনে হয়, গণভোটের গণরায়টা যেহেতু বিএনপি এবং আওয়ামী লীগ দুটা বড় শীর্ষ দল পরিবারতন্ত্র থেকে যেহেতু বের হয়ে আসতে পারছে না, তারা হয়তো চাচ্ছে না। কিন্তু 17 মাসের যেই ফরেন সার্ভিস একাডেমির আলোচনা, সেখানে তো অন্যান্য দলও ছিল, বাংলাদেশের নানা সুশীল সমাজের লোকজনও ছিল। সুতরাং সেই জিনিসটা বাংলাদেশের জনগণের চাও। এখন বিএনপি যদি সেটা বাস্তবায়ন না করে, জামাত যদি সেটার বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে না পারে, সেটা বড় একটা নেগেটিভ পয়েন্ট বাংলাদেশের জন্য, ওভারঅল বাংলাদেশের জন্য। সুতরাং গণভোটের গণরায়কে যদি বাস্তবায়ন করতে না পারে, যদি সেটাকে দিয়ে বিএনপি অথবা বর্তমান সরকারের দল, বিরোধী দল প্রতারণা দেয় জনগণের সাথে, সেটা আওয়ামী লীগের জন্য লাভ, বরং বিএনপি এবং জামাত তাদের জন্য ক্ষতিকর। কারণ আওয়ামী লীগ না হয় ঠিক আছে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, ফ্যাসিজম পরবর্তীতে কিছু সংস্কার তো হওয়া উচিত, সংস্কারটা কোথায় আমরা দেখতে পাই না। তাহলে আমরা যদি সেটা দেখতে না পাই, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির সাথে, বর্তমান শাসনতন্ত্রের সাথে ডিফারেন্সটা কোন জায়গাতে? কোথাও কি ডিফারেন্স আছে? নির্বাচনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে না থাকাটাই ইঞ্জিনিয়ারিং। যেমন আওয়ামী লীগের সময় যেমন বিএনপি না থাকাটাই ইঞ্জিনিয়ারিং ছিল, আমরা সেটাকে আমির ভোট বলছি, রাতের ভোট বলছি, দিনের ভোট বলছি, বিনা ভোট বলছি। সুতরাং এখন এমন কি হয়েছে যে মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ না থাকলে গোল পোস্ট যদি একাই ভোট 100 গোল দিয়ে দিতে পারে, তাহলে সেখানে তো ভোটের অধিকারের কোনো কিছু নাই।
সমশক্তির দুটো দল থাকতে হবে, বিপরীত মতের দুটো দল থাকতে হবে। এখন আমরা বিপরীত মত দেখতে পাই না, বরং একই দল, একই মতের লোকজন, একই আন্দোলনের লোকজন, একই সঙ্গী সাথীর লোকজন বাংলাদেশের সমাজকে প্রভাবিত করছে, লোকজনকে ইনফ্লুয়েন্স করছে, যেখানে আসলে সত্যটা লোকজন দেখতে পাচ্ছে না। এখন তাহলে গণভোটের গণবায় দিয়ে যদি প্রতারণা দেয় কেউ, সেটা হচ্ছে আওয়ামী লীগের 17 বছরের যে শাসন, সেটাকে আসলে বৈধতা দেওয়া হবে এবং সেটা বিএনপি এবং জামাত জোটের জন্য প্রচণ্ড রকমের পরাজিত একটা ইস্যু সামনে নিয়ে আসবে এবং জনগণ খুব সহজেই দেখতে পাবে আসলে হাসিনার 17 বছরের যে শাসনতন্ত্র, সেটার সাথে বর্তমানে শাসনতন্ত্রের তেমন করে কোনো ডিফারেন্স নাই। এবং ডিফারেন্স যদি না থাকে, তাহলে হাসিনা শাসনতন্ত্রে যা ছিল, বিএনপি তার ব্যতিক্রম কি করেছে? উন্নয়নমূলক কোনো কার্যক্রম কি নিতে পেরেছে? বাংলাদেশকে কি কোনোভাবে এগিয়ে নিতে পেরেছে? যদি না নিতে পারে, তাহলে হাসিনার শাসন ভালো নাকি তারেক রহমানের শাসন ভালো? জনগণ এই মূল্যায়নগুলো করবে এবং আলটিমেটলি দেখা যাবে যে হাসিনা এবং আওয়ামী লীগ ফিরে আসার পথটা এই বিএনপি এবং জামাত, বর্তমানে যারা আমি আর মামু হিসাবে আছে, তারা তার ফেরত আসার পথটাকে সুগম করবে। যদিও পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগকে আসার জন্য নানা রকমের বাধা হয়ে দাঁড়াবে, কিন্তু জনমানুষ যদি অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে অন্য কিছু করার খুব বেশি সামর্থ্য থাকবে না। আর আমরা জানি পরাশক্তিরা তো আছেই, আমেরিকা আছে, চায়না আছে, ভারত আছে, পাকিস্তান আছে। এখন আওয়ামী লীগের সাথে আমরা জানি চীনের সাথে দূরত্ব তৈরি হয়েছে, পাকিস্তানের সাথে দূরত্ব আছে, আমেরিকার সাথে দূরত্ব আছে। এখন ভারতের সাথে শুধুমাত্র আওয়ামী লীগের একটা ভাব তাব আছে। সুতরাং ভারতের সহায়তায় আওয়ামী লীগের আসার একটা পথ তৈরি হতে পারে। আর বাকিদের সাথে যদি বিএনপির বা জামাত জোটের দূরত্ব তৈরি হয়, সেক্ষেত্রে হয়তো বা আওয়ামী লীগের ফেরত আসার পথটা সুগম হবে। এখন দেশের মধ্যে এবং দেশের বাইরে এই যে এই বায়াসনেসগুলো, সেই বায়াসনেসগুলো সামনে কিভাবে ডেভেলপ হয়, তার উপর ডিপেন্ড করছে বাংলাদেশের সামনের রাজনীতি। সুতরাং এই যে যেটা হচ্ছে অভিশাপ শুরু, 32 নম্বর লুট করা, এটা ওটা, সেগুলা যদি অভিশাপ শুরু হয়, সবার আগে শুরু হওয়া উচিত হাসিনা, খালেদা, তারেক, ইউনূস, এদের বিপক্ষে হওয়া উচিত। এখন কোথাকার কোন কারিনা কাপুর, কোথাকার কোন কায়সার হামিদ, তাদেরকে নিয়ে এত আলোচনার কোনো কারণ নাই। এটা হচ্ছে বেসিক্যালি জনগণকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা, জনগণকে ভুল পথে প্রচারিত করার চেষ্টা। কেননা কারিনা কাপুর অথবা কারিনা কায়সার অথবা কায়সার হামিদ, তারা হচ্ছে সামান্য একজন সোলজার থেকে ছোট কিছু একটা, যারা মন্ত্রী এমপি হয়েছে, যারা প্রধান উপদেষ্টা, তাদের উপর যদি অভিশাপ শুরু হয়, সেক্ষেত্রে না হয় একটা ব্যাপার বলার ছিল। এখন আওয়ামী লীগ তো অভিশপ্ত হয়েছে 17 বছরের নানা রকম লাঞ্ছনা গঞ্চনার জন্য, দেশবাসীকে শোষণ করার জন্য, সেটা আমরা তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেখতে পেয়েছি। বিএনপি অভিশপ্ত ছিল, তাদেরকে পুরো বাংলাদেশ ছেড়ে মুসলেখা দিয়ে চলে যেতে হয়েছিল, 17 বছর দেশের বাইরে ছিল, সেটার মধ্য দিয়ে। এখন সামনের বাংলাদেশে কি হবে সেটা সময় বলে দেবে। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এগুলো ধীরে ধীরে ওই দিকে জাতিকে নিয়ে যাবে, দলগুলোকে নিয়ে যাবে, দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি ওদিকে আস্তে আস্তে হাঁটা শুরু করবে। এখন সেটা দেখার বিষয়। সো আপনারা সবাই গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারেন। গণভোট বাংলাদেশের জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, ওভারঅল বাংলাদেশের জন্য। এখন গণভোটকে যাতে কেউ প্রতারিত করতে না পারে, সেটার পক্ষে আমাদের অবস্থান।